হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহমেদ আফিদ আজিম। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। তো আজকে আমি আপনাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাইবার সিকিউরিটি হলো অনলাইন জগতে নিরাপত্তা দেওয়ার একটি ব্যবস্থা। তো সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের কয়েকটি ঘটনা সম্পর্কে জানতে হবে। 2016 সালে বাংলাদেশে একটি বড় সাইবার হামলা ঘটে। বিশ্বের বড় বড় কয়েকটি সাইবার হামলার মধ্যে এটি অন্যতম। উত্তর কোরিয়ার একদল হ্যাকার বাংলাদেশের রিজার্ভ থেকে প্রায় $81 মিলিয়ন চুরি করে নিয়ে যায়, যার ফলে আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি হয়। সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা অনেক। অনলাইন জগতে আমাদের বিভিন্ন ধরনের গোপনীয় তথ্য, জাতীয় তথ্য এগুলো সংরক্ষিত থাকে। তো আমাদের যদি সাইবার সিকিউরিটি না থাকে তাহলে এগুলো সহজেই অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে। তো সাইবার সিকিউরিটির গুরুত্ব অপরিসীম। সাইবার নিরাপত্তায় প্রযুক্তির ভূমিকা। সাইবার নিরাপত্তায় প্রযুক্তির অনেক ভূমিকা রয়েছে। দিন দিন প্রযুক্তি আপডেট হচ্ছে, তাই আমরা সহজেই আমাদের গোপন তথ্যগুলো নিজেদের কাছে রাখতে পারছি। এর মধ্যে কয়েকটি পদ্ধতি রয়েছে, এগুলো হলো এনক্রিপশন। তথ্য সুরক্ষায় শক্তিশালী এনক্রিপশন ব্যবহৃত হয়। দ্বিস্তরী প্রমাণীকরণ, আমরা যেরকম ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি, সেরকম এটি হলো দ্বিস্তরী প্রমাণীকরণ। অতিরিক্ত নিরাপত্তার জন্য এটি ব্যবহার করা হয়। ফায়ারওয়াল অবাঞ্ছিত প্রবেশাধিকার রোধ করে। কেউ সহজেই অন্যান্য ওয়েবসাইটে ঢুকতে পারবে না যদি ফায়ারওয়াল ওপেন করা থাকে। এখন রয়েছে ক্লাউড কম্পিউটিং এবং হুমকি। ক্লাউড কম্পিউটিং হলো অনলাইন জগতের একটি অংশ। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো এইখানে ডাটা স্টোরেজ, ডেলিভারি ও অ্যাপ্লিকেশন সহজলভ্য করে। নিরাপত্তা ঝুঁকি রয়েছে এখানে কিছু। অপরাধী গোষ্ঠী ক্লাউড সিস্টেমে আক্রমণ চালায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেস ক্লাউড সিকিউরিটি এবং ক্লাউড অ্যাক্সেস নিয়ন্ত্রণ অপরিহার্য। এখন কয়েকটি থ্রেট নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে একটি হলো অ্যাডভান্স পার্টিসিপেন্টস থ্রেট বা এটিপি। জটিল ও দীর্ঘস্থায়ী সাইবার আক্রমণ। লক্ষ্য হলো বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থা। উদ্দেশ্য গোপন তথ্য চুরি এবং দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার। ভাইরাস ও ওয়ার্মহোল হুমকি। ভাইরাস বা প্রোগ্রামে ক্ষতিকর প্রবেশ করে কম্পিউটার সিস্টেম ধ্বংসাত্মক প্রভাব ফেলে। ওয়ার্মহোল হলো সক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে ও দ্রুত ক্ষতি করে, নেটওয়ার্কে দ্রুত সংক্রমণ ঘটায়। মোবাইল হুমকি ও সুরক্ষা। মোবাইল হুমকি অ্যাপ রট ড্রাইভার ওয়ার্মহোলের মাধ্যমে আক্রমণ করে। ম্যালওয়্যার অ্যাপ ইনস্টলেশন প্রবেশ করে ক্ষতি করে। রিফ ওয়াইফাই স্পট বা ফ্রি ওয়াইফাই স্পট স্পাইওয়্যার ও ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে মোবাইল হ্যাক করে থাকে। বটনেট ও সাইবার আক্রমণ। নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ক সাইবার আক্রমণ, ডিডস, স্পাম, তথ্য চুরি। প্রভাব অনলাইন সেবা ব্যাহত করে ও ক্ষতি করে। তো এখন আমরা কথা বলবো সাইবার আক্রমণের প্রকারভেদ ও প্রতিরোধ। সাইবার আক্রমণ হলো ডিজিটাল ফাঁদে হামলা যা তথ্য চুরি, ক্ষতি বা নিয়ন্ত্রণে বাধা দেয়। এটি বিভিন্ন মাধ্যমে হতে পারে, যেমন ফিশিং, ম্যালওয়্যার, ডিডস ইত্যাদি। প্রতিরোধের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা জরুরি। এই উপস্থাপনায় আমরা সাইবার আক্রমণের বিভিন্ন ধরন, তাদের বৈশিষ্ট্য ও নিরাপত্তা কৌশল সম্পর্কে আমরা জানব। প্যাসিভ আক্রমণ, তথ্য চুরি ও পর্যবেক্ষণ। প্যাসিভ আক্রমণের বৈশিষ্ট্য হলো এই আক্রমণে সরাসরি ক্ষতি বা পরিবর্তন হয় না, বরং তথ্য গোপনে পর্যবেক্ষণ ও চুরি করা হয়। উদাহরণ, নেটওয়ার্কে ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘন। প্রভাব গোপন তথ্য ফাঁস হওয়া, ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা ঝুঁকিতে পড়া। অ্যাক্টিভ আক্রমণ বা সরাসরি আক্রমণ। এর মাধ্যমে সরাসরি ক্ষতি হয়ে থাকে। আক্রমণের ধরন হলো
তথ্য পরিবর্তন, সিস্টেমে অনুপ্রবেশ, ডেটা ধ্বংস বা সেবা বিঘ্নিত করা। উদাহরণ: ডিডস আক্রমণ, ম্যালওয়্যার সংক্রমণ, রিমোট সিস্টেমে অনুপ্রবেশ। প্রভাব: কম্পিউটার নেটওয়ার্কের কার্যক্ষমতা হ্রাস, তথ্য হারানো ও সিস্টেমের নিয়ন্ত্রণ হারানো। ক্লোজিং আক্রমণ, নিকটবর্তী হামলা। মূল ধারণা: আক্রমণকারী শারীরিকভাবে নিকটবর্তী স্থানে অবস্থান থেকে সিস্টেমে প্রবেশ করে। উদাহরণ হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পাসওয়ার্ড চুরি, ফিজিক্যাল ডিভাইস অ্যাক্সেস ইত্যাদি। ইনসাইডার আক্রমণ বা অভ্যন্তরীণ আক্রমণ। তাকে ইনসাইডার আক্রমণ বলে থাকে কারণ ব্যক্তিগত স্বার্থ, নিয়ম লঙ্ঘন বা অসততা। প্রভাব: তথ্য ফাঁস, সিস্টেমের ক্ষতি ও বিশ্বাসহীনতা সৃষ্টি। ডিস্ট্রিবিউশন আক্রমণ, সরবরাহ চেইনে হামলা। সরবরাহ চেইনের হামলা, হার্ডওয়্যার বা সফটওয়্যার ক্ষতিকর প্রবেশ করানো। প্রভাব: প্রোডাক্টের ত্রুটি, নিরাপত্তা ঝুঁকি ও উৎপাদন ব্যাহত হয়। প্রতিরোধ: নিরাপত্তা নীতি কঠোর করা এবং নিয়মিত নিয়ন্ত্রণ করা। সাইবার আক্রমণের প্রতিরোধের কৌশল: নিরাপত্তা নীতি কঠোর করতে হবে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ব্যবহারকারীর সচেতনতা বৃদ্ধি করতে হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা মানবিক দুর্বলতা: যখন কোনো কাজ করে কোনোভাবে কাজ না হয় তখন মানুষ কথার মাধ্যমে কোনো একটা কাজ করার চেষ্টা করে বা মানবিকভাবে তার কনফিডেন্স নষ্ট করে দিতে চায়, সেরকম একটি অংশ হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা মানবিক দুর্বলতা। মানুষকে প্রতারণার মাধ্যমে গোপন তথ্য পাসওয়ার্ড আদায় করে, যেমন ফিশিং কল, মিথ্যা ইমেল বা ভুয়া ওয়েবসাইট। ম্যালওয়্যার ও ডিডস আক্রমণ। ম্যালওয়্যার হলো দুর্নীতিপূর্ণ সফটওয়্যার যা সিস্টেমের ক্ষতি করে। ডিডস: সার্ভার বা নেটওয়ার্কের অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়। তো এখন আমরা সাইবার নিরাপত্তার মূল ধারণা ও পরিভাষা সম্পর্কে জানব। সাইবার নিরাপত্তা এবং হুমকির পরিভাষা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্রেট বা হুমকি বলতে বোঝায় এমন কোনো ঘটনা যা সম্পদকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি সরাসরি বা পরোক্ষভাবে সম্পদের ক্ষতি করতে পারে। রিস্ক বা ঝুঁকি হলো সম্পদের ক্ষতির সম্ভাবনা যা হুমকি এবং দুর্বলতার সমন্বয়ে তৈরি হয়। ভালনারেবিলিটি বা দুর্বলতা, সম্পদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি যা আক্রমণকারীকে সুযোগ করে দেয়। এই ধারণাগুলো সাইবার নিরাপত্তার ভিত্তি গঠন করে। সঠিক ব্যবস্থাপনা ছাড়া সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হুমকি ও ঝুঁকির ব্যাখ্যা: হুমকি হলো এমন কোনো ঘটনা যা সম্পদকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি সরাসরি বা পরোক্ষভাবে সম্পদের ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ, কোনো অবৈধ ব্যক্তি সম্পদে অনুপ্রবেশ করলে সেটি হুমকি হিসেবে গণ্য হয়। ঝুঁকি: ঝুঁকি হলো সম্পদের ক্ষতির সম্ভাবনা। এটি হুমকি এবং দুর্বলতার সমন্বয়ে নির্ধারিত হয়। যেমন কোনো দুর্বলতা থাকে এবং হুমকি উপস্থিত থাকে তাহলে ঝুঁকি বেড়ে যায়। ভালনারেবিলিটি, দুর্বলতা ও আক্রমণ। দুর্বলতা হলো নিরাপত্তার ত্রুটি যা সম্পদকে আক্রমণের জন্য সহজলভ্য করে তোলে, যেমন সফটওয়্যার বাগ, ডিজাইন ত্রুটি। আক্রমণ হলো হুমকির বাস্তবায়ন যেখানে আক্রমণকারী সম্পদে অনুপ্রবেশ করে এবং ক্ষতি করে। এটি বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, যেমন ডাটা চুরি বা সিস্টেম ধ্বংস। এক্সপ্লয়টেশন ও পেলোড। এক্সপ্লয়টেশন হলো দুর্বলতার সুযোগ নিয়ে আক্রমণ চালানো, যেমন হ্যাকার কোনো সফটওয়্যার দুর্বলতা ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে। পেলোড হলো আক্রমণের অংশ যা সরাসরি ক্ষতি করে, যেমন ম্যালওয়্যার। জিরো ডে আক্রমণ। জিরো ডে আক্রমণ হলো এমন একটি আক্রমণ যা সফটওয়্যারের দুর্বলতা প্রকাশের আগেই ঘটে। এই দুর্বলতার জন্য কোনো প্যাচ বা সমাধান থাকে না, ফলে আক্রমণকারীরা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারে। এই ধরনের আক্রমণ খুবই বিপজ্জনক কারণ নিরাপত্তা প্রস্তুতি না থাকায় প্রতিরোধ করা কঠিন। দুর্বলতা আবিষ্কার। নতুন দুর্বলতা যা এখনও সমাধান করা হয়নি। প্যাচ অনুপস্থিতি, কোনো নিরাপত্তা আপডেট নেই। উচ্চ ঝুঁকি, সিস্টেমের জন্য মারাত্মক হুমকি।
ডেইজি চেইনিং প্রক্রিয়া। ডেইজি চেইনিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একাধিক ডিভাইস বা ব্যবহারকারী পরপর সংযুক্ত থাকে, একটির মাধ্যমে অন্যটি অ্যাক্সেস পাওয়া যায়। এই পদ্ধতিতে একটি দুর্বল ডিভাইস পুরো নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে, তাই প্রতিটি ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস অ্যাক্সেস সহজেই পাওয়া যায়। নিরাপত্তা ঝুঁকি হলো একটি দুর্বলতা পুরো চেইনকে প্রভাবিত করে। প্রতিরোধ, প্রতিটি ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ডক্সিংয়ের ধারণা ও প্রভাব। ডক্সিং হলো ব্যক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি অনলাইনে প্রকাশ করা, যা ব্যক্তির নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে ফেলে। এটি সাধারণ হুমকি, হয়রানি বা নিরাপত্তা লঙ্ঘনের উদ্দেশ্যে করা হয়। ডক্সিং থেকে নিরাপদ থাকার জন্য অত্যন্ত জরুরি। ব্যক্তিগত তথ্য, নাম, ফোন, ইমেল ইত্যাদি প্রকাশ করা হয়, হুমকি ও হয়রানি করা হয়। সতর্কতা, তথ্য সুরক্ষায় সচেতনতা অনেক জরুরি। বট এবং তার প্রভাব। বট হলো স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা মানুষের মতো কাজ করে, অনলাইনে কাজ করে থাকে। কিছু বট নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়, আবার কিছু ম্যালওয়্যার আক্রমণের জন্য ব্যবহার করা হয়। সঠিক নিয়ন্ত্রণ ছাড়া বট হামলার হাতিয়ার হয়ে দাঁড়ায়। স্বয়ংক্রিয়তা, মানুষের কাজ স্বয়ংক্রিয় করা, নিরাপত্তা পরীক্ষা দুর্বলতা করে এবং হামলার হাতিয়ার। ম্যালওয়্যার ছড়ানোর মধ্যে রয়েছে গোপনীয়তা। গোপনীয়তার অর্থ হলো শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীর প্রবেশাধিকার নিশ্চিত করা। উদাহরণ, সংবেদনশীল তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ। অখণ্ডতা। অখণ্ডতা অর্থ হলো তথ্যের সঠিকতা এবং অখণ্ডতা রক্ষা। উদাহরণ, তথ্যের পরিবর্তন বা ক্ষতি থেকে সুরক্ষা। প্রাপ্যতা হলো তথ্য ও সেবা সহজলভ্য রাখা। উদাহরণ, সার্ভার ডাউন হলে দ্রুত পুনরুদ্ধার। সত্যতা বা অথেন্টিকেশন। এর অর্থ হলো ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। উদাহরণ, সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচাই করা। অস্বীকার অযোগ্যতা। কেউ যদি ইউজার না হয়ে যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে চায়, তাহলে তাকে বের করে দেওয়া। কারো পক্ষ থেকে লেনদেন অস্বীকার না করা। বাংলাদেশে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ। বাংলাদেশে অনেক ধরনের সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার আক্রমণ বেড়েই চলেছে। তাই বাংলাদেশের সাইবার সিকিউরিটি করা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রয়োজনীয়তা অনেক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাইবার সিকিউরিটির গুরুত্ব অপরিসীম। সাইবার সিকিউরিটি যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে সাইবার অপরাধ বেড়ে যাবে এবং মানুষের সম্পদ ঝুঁকিতে পড়বে, প্রয়োজনীয় অর্থ ঝুঁকিতে পড়বে। তো তাই আমাদের সাইবার সিকিউরিটি খুবই প্রয়োজন। বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও রিক্রুটমেন্ট। আমাদের সমাজ, অর্থনীতি ও ডিজিটাল জীবন অপরিহার্যভাবে সুরক্ষার উপর নির্ভরশীল। সাইবার সিকিউরিটি রিক্রুটমেন্ট বিভিন্ন ধরনের থ্রেট ও রিস্ক মোকাবেলা করা হয়। সাইবার সিকিউরিটির গুরুত্ব ও উদ্যোগ। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইবার সিকিউরিটি শুধু প্রযুক্তি নয়, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপরিহার্য। উদ্যোগ ও আলোচনা। বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন উদ্যোগ ও আলোচনার মধ্যে উন্নতি সাধিত হয়েছে। বিশেষজ্ঞদের ভূমিকা। বিশেষজ্ঞরা প্রযুক্তিগত ও নীতি উভয় ক্ষেত্রে সাইবার সিকিউরিটির উন্নয়নে কাজ করছে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল স্কিল গ্যাপ। সাইবার সিকিউরিটির জন্য টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটি স্কিলই দরকার হয়, কারণ টেকনিক্যাল স্কিল বলতে নেটওয়ার্ক, ফরেন্সিক, ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি সম্পর্কে বোঝায়,
এগুলো যেমন প্রয়োজন, পাশাপাশি নন টেকনিক্যাল স্কিল যেমন পরিকল্পনা, ঝুঁকি নির্ধারণ, মানবিক জ্ঞান, যোগাযোগ দক্ষতা এগুলো সম্পর্কেও আইডিয়া রাখতে হয়। সাইবার সিকিউরিটির কর্মসংস্থান ও প্রবৃদ্ধি। সাইবার সিকিউরিটির ফলে মানুষের কর্মসংস্থান বেড়েই চলেছে। আগামী বছর সাইবার সিকিউরিটির চাকরি প্রায় 32% প্রত্যাশিত। সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এর কর্মসংস্থান অনেক বেড়ে যাবে। নতুন দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রয়োজন। সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দিয়ে যদি সার্টিফিকেট প্রদান করা যায় তাহলে আমাদের একটি বেকার অংশের বিরাট অংশ কর্মসংস্থানের সুযোগ পাবে এবং তাদের জীবন তারা গড়তে পারবে। অভিজ্ঞতার গুরুত্ব। কাজ করতে করতে আমাদের যে কোনো কাজে অভিজ্ঞতা হয়ে যায়, তো যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব অনেক। তো সাইবার সিকিউরিটির অভিজ্ঞতা অনেক ভূমিকা পালন করে। বাংলাদেশের সাইবার সিকিউরিটির স্ট্র্যাটেজি 2021 থেকে 2025। এর মূল লক্ষ্য হলো সাইবার সিকিউরিটির সচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন। নীতিমালা ও আইন। সাইবার অপরাধ প্রতিরোধে আইন ও নীতিমালা প্রণয়ন। প্রযুক্তিগত উন্নয়ন। জাতীয় প্রযুক্তি ও নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন। সার্টিফিকেট ও সার্টিফিকেশন। শিক্ষা ও সার্টিফিকেশন। শিক্ষার জন্য, সাইবার সিকিউরিটির জন্য আমাদের শিক্ষার প্রয়োজন। শিক্ষার পাশাপাশি কয়েকটা কোর্স করতে হবে, যেমন CEH, CCNA, CISSP এর মতো কয়েকটি আন্তর্জাতিক কোর্স রয়েছে যেগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা সার্টিফিকেট গ্রহণ করতে পারি। সাইবার সিকিউরিটির জন্য শিক্ষা অপরিসীম। আর সাইবার সিকিউরিটি সম্পর্কে কাজ করতে করতে অবশ্যই অভিজ্ঞতা হয় এবং এই অভিজ্ঞতার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। সাইবার সিকিউরিটি উন্নয়নের মূল উপাদান। সাইবার সিকিউরিটি উন্নয়ন করার জন্য আমাদের কয়েকটি ধাপের কথা মাথায় রাখতে হবে, যার মাধ্যমে আমরা সাইবার সিকিউরিটির উন্নয়ন ঘটাতে পারি। এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে হলো সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি না করলে আমরা কোনো কাজেই সফল হতে পারবো না। তো সাইবার সিকিউরিটি উন্নয়নের জন্য প্রথম ধাপ হলো সচেতনতা বৃদ্ধি। আমাদের সবার মাঝে সাইবার নিরাপত্তার গুরুত্ব বোঝাতে হবে। আমরা যদি সবার মাঝে সাইবার সিকিউরিটির গুরুত্ব বোঝাতে পারি তাহলে মানুষ এই সম্পর্কে বুঝবে এবং তারা তাদের ভুল বুঝতে পেরে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন হবে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। নতুন প্রযুক্তি ও স্কিল শেখার উপর জোর দিতে হবে, কারণ দুনিয়া দিন দিন আপডেট হয়ে চলেছে। তো আমরা যদি প্রযুক্তিগতভাবে আপডেট না হই তাহলে আমরা যে কোনো কাজেই আটকে যাব এবং তাতে আমাদের অনেক ধরনের ক্ষতি সাধন হবে। মানব সম্পদ উন্নয়ন। বিশেষজ্ঞ তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হবে যাতে আমাদের মানব সম্পদ তৈরি হয়। এই মানব সম্পদ আমরা দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, যাতে আমাদের অনেক অনেক লাভ সাধন হবে। নীতিমালা ও আইন। সাইবার সিকিউরিটি সম্পর্কে আইন প্রণয়ন করতে হবে যাতে সাইবার আক্রমণ যারা করে তাদের মধ্যে ভয় ঢুকে যায় এবং তারা এরকম কাজ করার আগে দুইবার ভাবে। বাংলাদেশ নিরাপত্তা আইন। সাইবার সিকিউরিটি সম্পর্কে 2018 সালে একটি আইন প্রণয়ন করা হয়। এই আইনের প্রয়োজনীয়তা অনেক। দিন দিন এই আইনের বিভিন্ন ধাপ পরিবর্তন করে একে আরও উন্নত করা হচ্ছে যাতে আরও লাভ সাধন করা যায়। অপরাধ নির্ণয় ও প্রমাণ সংগ্রহ। যে কোনো অপরাধের ক্ষেত্রে আগে কী ধরনের অপরাধ হয়েছে সেটা নির্ণয় করতে হবে, তারপর প্রমাণ সংগ্রহ করতে হবে এবং অন্তর্জাল সহায়তা নিতে হবে। যে কোনো যদি অপরাধ হয় তাহলে কী ধরনের অপরাধ হয়েছে সেগুলা আগে যাচাই করতে হবে,
তারপর যেখানে অপরাধ করা হয়েছে সেখানে স্পট থেকে কি প্রমাণ সংগ্রহ করা যায় সেগুলা মাথায় রাখতে হবে। প্লাস পাশাপাশি অন্তর্জাল সহায়তা, যারা হ্যাকিংয়ের সাথে জড়িত তাদের সহায়তা নিয়ে আমাদের কাজগুলো আরও স্মুথলি করতে হবে, যাতে আমরা সহজেই যে কোনো কাজ করতে পারি এবং যে কোনো ধরনের সহায়তা পেয়ে আরও এগিয়ে যেতে পারি। অপরাধ ও দণ্ডবিধান। অপরাধের শ্রেণীবিভাগ রয়েছে। আইনের দণ্ডের বিস্তারিত শ্রেণীবিভাগ রয়েছে, যেমন ধ্বংসাত্মক কার্যকলাপ, অবৈধ প্রবেশ এবং প্রমাণ নষ্ট করা। এর দণ্ডের ধরন হতে পারে জেল, জরিমানা বা উভয় হতে পারে। সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। অর্থদণ্ডের বিধান রয়েছে এবং প্রকৃত অপরাধের মাত্রা অনুযায়ী দণ্ড রয়েছে। প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও নিরাপত্তা। আমাদের প্রথমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ডিজিটাল প্রমাণ সংগ্রহ করতে হবে এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিতকরণ ছাড়া আমরা কোনোভাবেই কেউ সেফ না, কারণ প্রযুক্তিগত উন্নয়ন বেড়েই চলেছে, সাথে সাথে অপরাধগুলো বেড়েই চলেছে। তো আমাদের অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যাতে আমরা নিজেরা নিরাপদ থাকি এবং অপরকে নিরাপদ রাখতে পারি। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সহজেই প্রমাণ সংগ্রহ করা যাচ্ছে। এই প্রমাণ সংগ্রহ করে আমরা সহজেই যে কোনো ধরনের কাজ করতে পারি। ব্যক্তিগত তথ্য সুরক্ষার মাধ্যমে আমরা সহজেই ব্যক্তির নিজেদের তথ্যের সুরক্ষা করতে পারি। তাই সাইবার সিকিউরিটির গুরুত্ব এক কথায় অপরিসীম। আইনের কার্যকরী প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যবস্থা। অপরাধ তদন্ত করতে হবে। অপরাধ অবশ্যই কী ধরনের অপরাধ হয়েছে, কেন হয়েছে সেগুলো সম্পর্কে তদন্ত করতে হবে, কী করেছে সেই সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে। আইনি প্রক্রিয়া, অপরাধের বিরুদ্ধে কার্যকরী মামলা পরিচালনা করতে হবে। দণ্ডবিধান, আইনের বিধান অনুযায়ী দণ্ড কার্যকর করতে হবে। তা না হলে যারা হামলা করেছে তারা পার পেয়ে যাবে এবং তারা আর কোনো কারণে ভয় পাবে না, তারা অপরাধে আরও উস্কে যাবে এবং তারা দিন দিন আরও অপরাধের সাথে জড়িয়ে পড়বে। জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় সংবেদনশীলতা। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সাইবার সিকিউরিটির গুরুত্ব অপরিসীম, কারণ একটি দেশের নাগরিকদের সকল তথ্য সরকারের কাছে থাকে। যদি এই তথ্য কোনোভাবে লিক হয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন পুরো দেশের জনগণ হুমকির মুখে পড়ে। তাই জাতীয় ক্ষেত্রে সাইবার সিকিউরিটির গুরুত্ব অনেক। বা পাশাপাশি ধর্মীয় সংবেদনশীলতা। অনেক সময় ধর্ম নিয়ে বিবাদ হয়, ঝামেলা হয়, তখন তাই এগুলো যেন না হতে পারে, তাই ধর্মীয় ক্ষেত্রেও সাইবার সিকিউরিটিতে গুরুত্ব রাখে। সংশ্লিষ্ট দণ্ড, যারা অপরাধ করেছে নির্দিষ্ট দণ্ড দেওয়ার মাধ্যমে তারা শাস্তির আওতায় পরিণত হবে। আইনের প্রভাব ও ভবিষ্যৎ দিক নির্দেশনা। আইন যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে আমরা সহজেই যে কোনো অপরাধ থেকে রক্ষা পাবো এবং অপরাধেও নেক্সট টাইম এই কাজ করার আগে ভাববে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে আমরা অবশ্যই সাইবার হামলাগুলো কমাতে পারি। এখন দিন দিন আরও প্রযুক্তি আপডেট হচ্ছে, তাই যেমন হ্যাকাররা বা যারা আক্রমণকারী তারাও যেমন প্রযুক্তির সাহায্য নিয়ে আক্রমণ করছে, তেমনিভাবে আমরাও প্রযুক্তির সাহায্য নিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারি। তাই সাইবার সিকিউরিটি আমাদের সবার শেখা উচিত। সাইবার নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকিংয়ের ভূমিকা। সাইবার নিরাপত্তা আজকের ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইথিক্যাল হ্যাকিং হলো একটি পদ্ধতি যা সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে সুরক্ষা বাড়ায়। এটি হ্যাকারদের অর্থনৈতিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এই উপস্থাপনায় আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের বিভিন্ন দিক ও প্রকারভেদ এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। হ্যাকিংয়ের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, যেমন 4টি। এগুলো হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ক্রিপ্ট কিডি। ব্ল্যাক হ্যাট হ্যাকার হলো যারা অবৈধভাবে সিস্টেমে ঢুকে অনুপ্রবেশ করে। তারা বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে, তারা তথ্য চুরি করে, তথ্য লিক করে দেয় এবং মানুষকে হুমকি দেয় যাতে তারা ভয় পায় এবং তাদের অর্থ দিয়ে দেয়। হোয়াইট হ্যাট হ্যাকার হলো তারা হ্যাকিং সম্পর্কে খুবই দক্ষ কিন্তু মানুষের ক্ষতি করে না। তারা এই সিস্টেমকে কীভাবে ডেভেলপ করা যায় এবং যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার তাদের কাছ থেকে কীভাবে সিস্টেমকে রক্ষা করা যায় সেই কাজে আমাদের সাহায্য করে। গ্রে হ্যাট হ্যাকার যারা অনুমতি ছাড়াই হ্যাক করে কিন্তু কোনো ধরনের ক্ষতি সাধন করে না। তারা শুধুমাত্র হ্যাকিং প্র্যাকটিস বা এরকম কোনো কারণেই হ্যাক করে থাকে। ক্রিপ্ট কিডি হলো বিভিন্ন টুলসের মাধ্যমে হ্যাক করা। যারা অনেক মানুষ রয়েছে যারা কোনো ধরনের হ্যাকিং দক্ষতা ছাড়াই কয়েকটি টুলের মাধ্যমে হ্যাক করে থাকে। এর মধ্যে কয়েকটি রয়েছে হলো জন দ্য রিপার এবং অনেক ধরনের টুলস রয়েছে যার মাধ্যমে সহজেই যে কোনো কিছু হ্যাক করা সম্ভব। হ্যাকটিভিস্ট ও ইথিক্যাল হ্যাকিং। হ্যাকটিভিস্ট রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে সাইবার আক্রমণ করে। ইথিক্যাল হ্যাকিং হলো নিরাপত্তা উন্নত করার জন্য অনুমোদিত হ্যাকিং প্রক্রিয়া। ইথিক্যাল হ্যাকিংয়ের গুরুত্ব অনেক। এর প্রধান কাজ হলো সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে সুরক্ষা নিশ্চিত করা, নিরাপত্তা বৃদ্ধি করা, তথ্য সুরক্ষা করা, গোপনীয় তথ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধ করা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তার প্রতি আস্থা বৃদ্ধি করা। তো নিরাপত্তা ইথিক্যাল হ্যাকিংয়ের গুরুত্ব অনেক। আসলে সিস্টেমকে আপডেট করার জন্য ব্ল্যাক হ্যাট হ্যাকারদের থেকে আমাদের ব্যক্তিগত এবং জাতীয় জীবনকে রক্ষা করার জন্য ইথিক্যাল হ্যাকিংয়ের গুরুত্ব অনেক। ইথিক্যাল হ্যাকিংয়ের ধাপসমূহ: তথ্য সংগ্রহ, লক্ষ্য সিস্টেম সম্পর্কে তথ্য সংগ্রহ করা, দুর্বলতা বিশ্লেষণ করা, পেনিট্রেন্ট পরীক্ষা এবং রিপোর্টিং। তো আমরা আস্তে আস্তে জিনিসগুলো আলোচনা করি। তথ্য সংগ্রহ: লক্ষ্য সিস্টেম সম্পর্কে তথ্য সংগ্রহ করা, দুর্বলতা বিশ্লেষণ, সিস্টেমের নিরাপত্তা ফাঁক শনাক্ত করা, পেনিট্রেন্ট পরীক্ষা, সিস্টেমে অনুমোদিত আক্রমণ চালিয়ে দুর্বলতা যাচাই, রিপোর্টিং, নিরাপত্তা নিশ্চিত ও সুপারিশ করতে হবে। ইথিক্যাল হ্যাকিংয়ের প্রয়োজনীয়তা: সাইবার আক্রমণ প্রতিরোধ, বিভিন্ন ধরনের সাইবার হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত করা, আইনগত বাধ্যবাধকতা, নিরাপত্তা আইন এবং নীতিমালা মেনে চলা, বাজারে বিশ্বাস অর্জন, গ্রাহকদের মধ্যে নিরাপত্তার প্রতি আস্থা বৃদ্ধি। সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জসমূহ: সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জগুলো বেড়েই চলেছে। যেমন নতুন হুমকি তৈরি হচ্ছে, প্রতিনিয়ত নতুন ধরনের সাইবার আক্রমণ হচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, নতুন প্রযুক্তি নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। মানবিক ত্রুটি সাইবার নিরাপত্তার দুর্বলতা সৃষ্টি করে। ইথিক্যাল হ্যাকিংয়ের দক্ষতা ও প্রশিক্ষণ: ইথিক্যাল হ্যাকিংয়ের দক্ষতা অনেক প্রয়োজন এবং এর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমরা নিজেকে এবং পাশাপাশি জাতীয় জীবনকে রক্ষা করতে পারি। পাশাপাশি এই ক্ষেত্রে অনেক ধরনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা সহজেই নিজেদের কাজ খুঁজে পাচ্ছি এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সফল ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য টুলস: নিরাপত্তা স্ক্যানার, বাগ ট্র্যাকার, পাসওয়ার্ড ক্র্যাকার, নেটওয়ার্ক মনিটর।
নিরাপত্তা স্ক্যানের মধ্যে রয়েছে সিস্টেমের দুর্বলতা নিশ্চিত শনাক্ত করা, বাগ ট্র্যাকার, সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা, পাসওয়ার্ড ক্র্যাকার, পাসওয়ার্ড দুর্বলতা পরীক্ষা করা, নেটওয়ার্ক মনিটর, নেটওয়ার্ক ট্রাফিক বিশ্লেষণ করা। তো আমরা আমাদের ভিডিওর লাস্ট স্লাইডগুলোতে চলে যাচ্ছি। বাংলাদেশের সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সাথে সাইবার নিরাপত্তার গুরুত্ব বেড়েই চলেছে। বর্তমানে সাইবার নিরাপত্তার অবস্থা, ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি ডিজিটাল সেবা, ই কমার্স, মোবাইল ব্যাংকিং ইত্যাদি বৃদ্ধি হচ্ছে। সাইবার অপরাধ, ফিশিং, জনশ্রম আরও ডেটা চুরি এগুলো বৃদ্ধি হচ্ছে। সচেতনতাও বৃদ্ধি করতে হবে। প্রধান চ্যালেঞ্জসমূহ: দুর্বল আইনি প্রয়োগ। আমাদের দেশে যে আইন রয়েছে তা খুবই দুর্বল, যার ফলে সহজেই হ্যাকাররা পার পেয়ে যাচ্ছে। প্রশিক্ষিত বিশেষজ্ঞদের অভাব, সাধারণ মানুষের অসচেতনতা, প্রযুক্তিগত প্রস্তুতির ঘাটতি। দক্ষ জনবলের অভাবে হ্যাকাররা সহজেই আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে ফেলছে এবং মানুষের অসচেতনতার ফলে হ্যাকাররা সহজেই যে কোনো খারাপ কাজ সংগঠিত করতে পারে। প্রযুক্তিগত প্রস্তুতিরও ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা: সরকারি উদ্যোগ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপডেট, জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি শক্তিশালীকরণ, এআই ও ব্লকচেন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রাইভেট সেক্টর, ট্রেনিং ও রিসার্চ সেন্টার গঠন করতে হবে। নিরাপত্তা জোরদার, ফিনটেক ও ই কমার্স নিয়ে আলোচনা করতে হবে। করণীয় ও পদক্ষেপ: আমাদের জাতীয় জীবন এবং পার্সোনাল জীবনকে নিরাপদ রাখার জন্য করণীয় হলো শিক্ষা প্রদান করতে হবে, বিশ্ববিদ্যালয়ে কোর্স ও সচেতনতা কর্মশালা করতে হবে, প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে, আধুনিক এনক্রিপশন ও ফায়ারওয়াল ব্যবহার করতে হবে, সরকার ও বেসরকারি সহযোগিতা গ্রহণ করতে হবে। উপসংহার এবং ধন্যবাদ। বাংলাদেশের নিরাপত্তা ডিজিটাল আইন বাংলাদেশের সাইবার সিকিউরিটির নিরাপত্তা ডিজিটাল বাংলাদেশের মূল ভিত্তি। সরকার, প্রাইভেট সেক্টর ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ বাংলাদেশের রোল মডেল হতে পারে। তো এই ছিল আমাদের কোর্স, আর এই হলো আমার সার্টিফিকেট যা সরকার থেকে প্রদান করা হয়েছে, যেটা সাইবার সিকিউরিটির উপরে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো পুরো কোর্সে আমরা যা জানতে পারলাম, সাইবার সিকিউরিটির গুরুত্ব আসলে অপরিসীম। সাইবার সিকিউরিটির অনলাইন জগতে আমাদের নিরাপত্তা দিয়ে থাকে। তো হ্যাকারদের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য অবশ্যই সাইবার সিকিউরিটি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং তার মাধ্যমে আমরা সহজেই নিজেকে নিরাপদ রাখতে পারি এবং নিজেকে পাশাপাশি পরিবারের মানুষকে এবং জাতীয় ক্ষেত্রেও অবদান রাখতে পারি। পাশাপাশি নিজেদের কর্মসংস্থান এবং কাজের মাধ্যমে সহজেই নিজেদের কর্মসংস্থান করতে পারি। তো এক কথায় বলা যায় সাইবার সিকিউরিটি ভবিষ্যৎ অনেক, কারণ যেহেতু দুনিয়া অনলাইন বেস হয়ে গেছে, তাই অপরাধ যেমন বাড়বে, পাশাপাশি আমাদের সাইবার সিকিউরিটিকে আপডেট রাখতে হবে যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।